আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমার ফেসবুক পেজের সঙ্গে যে সকল বন্ধু ও শুভানুধ্যায়ীরা সংযুক্ত আছেন, এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই লাইভ বক্তব্য শুনবার জন্য। আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে একটি উদ্ভূত কথার ব্যাখ্যা দেওয়ার জন্য এই লাইভে আমি এসেছি। আমার এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, এর মধ্যে বিশেষত যারা চিকিৎসা ব্যবস্থার সাথে সম্পৃক্ত আছেন, যারা চিকিৎসক রয়েছেন কিংবা যারা মেডিকেল কলেজগুলোতে পড়াশোনা করছেন, চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনার যে কোনো স্তরে যারা রয়েছেন, আমার আজকের লাইভ প্রোগ্রামের মূল অডিয়েন্স তারাই। কাজেই আমি আমার আজকের এই বক্তব্যে ডাক্তার এবং যারা ডাক্তারি শিক্ষায় অধ্যয়নরত যারা রয়েছেন, তাদেরকে আমি প্রধানত অ্যাড্রেস করব আমার এই বক্তব্যে। প্রিয় চিকিৎসক ভাইয়েরা, বোনেরা এবং অধ্যয়নরত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা আলোচনা করি বিভিন্ন সামাজিক ধর্মীয় প্রোগ্রামে, বিভিন্ন ধরনের বক্তব্য আমরা দিয়ে থাকি। সমকালীন বিভিন্ন প্রসঙ্গগুলো আমাদের আলোচনায় আসে এবং এক একটা পরিস্থিতিতে, এক একটা প্রেক্ষাপটে এবং যে সকল জায়গায় আমরা আমাদের আলোচনাগুলো করে থাকি, সেখানকার স্থানীয় কিছু প্রেক্ষাপটও থাকে আমাদের এক একটি বক্তব্যের ক্ষেত্রে, এক একটি আলোচনার ক্ষেত্রে। এবং এই সবগুলো বিষয় সামনে রাখতে পারলেই আসলে মূলত আমাদের একটি বক্তব্যের পূর্ণ স্পিরিটটা কারো বুঝে আসা সম্ভব। এখন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক একটি এই ছড়াছড়ির যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক বিস্তৃতি এবং ব্যাপক প্রভাবের এই যুগ। এর যেমন অনেক সুফল রয়েছে, এর অনেক পজিটিভ সাইড রয়েছে যেগুলো আমরা অনুভব করছি, কিন্তু কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যে ব্যাপক ব্যবহার এবং এর সহজলভ্যতা, এর কারণে আমরা মাঝে মাঝে কিছু বিব্রতকর পরিস্থিতিরও সম্মুখীন হয়ে অনাকাঙ্ক্ষিত প্রেক্ষাপটও আমাদের সম্মুখে চলে আসে। যেমন আজকের যে প্রসঙ্গটি আমি আলোচনার জন্য এখানে লাইভ প্রোগ্রাম করছি, সেটি হলো প্রায় গত 2-3 বছর আগে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোকে নিয়ে ব্যাপক একটি অপপ্রচার এবং নানা ধরনের অভিযোগ অনুযোগের প্রেক্ষিতে কোনো একটি কওমি মাদ্রাসার মাহফিলে আমি কওমি মাদ্রাসা শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেছিলাম এবং সেই আলোকপাতের মধ্যে বিশেষত একটি প্রশ্নের জবাব নিয়েও আমি আলোচনা করেছিলাম। প্রশ্নটি ছিল, অনেকেই কওমি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে তাচ্ছিল্য করে থাকে, উপেক্ষা করে থাকে এই কথা বলে যে কওমি মাদ্রাসার ছাত্ররা তারা যাকাত এবং ফিতরার অর্থ দিয়ে পড়াশোনা করে এবং ব্যয়ভার বহন করে থাকে। কথাটি অনেকে খুবই আপত্তিকরভাবে তাচ্ছিল্যের সুরে বলে থাকে, যেমন বলে থাকে, তোরা যাকাত খেয়ে থাকিস, তোরা যাকাত খাস, তোরা ফিতরা খাস, তোরা আবার বড় বড় কথা বলবি কেন? এই জাতীয় যাকাত ফিতরা গ্রহণ করার কারণে কওমি মাদ্রাসাগুলোকে এবং কওমি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে উপহাস করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, হেয় প্রতিপন্ন করার একটা মানসিকতা আমাদের সমাজের
এক শ্রেণীর মানুষের রয়েছে, যারা ইসলামকে দেখতে পারে না, যারা আলেম ওলামাদেরকে ভালো চোখে দেখতে পারে না। বিশেষত আলেম ওলামারা সমাজে প্রভাব প্রতিপত্তি নিয়ে চলাচল করুক, আলেম ওলামারা উচ্চ কণ্ঠে সমাজে কথা বলুক, এই বিষয়গুলো যাদের কাছে ভালো লাগে না, তারাই মূলত কওমি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে এবং কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে এহেন উপহাসমূলক মন্তব্য করে থাকে যে তোরা জাকাত ফেতরার টাকা দিয়ে লালিত পালিত হস। এবং এর চেয়েও আরও অগ্রসর হয়ে কেউ কেউ এমন কথাও বলে থাকে যে আমরা তোদেরকে জাকাত দেই, আমরা তোদেরকে ফেতরা দিই, আমাদের টাকা খেয়ে আমাদের দান অনুদানে পড়াশোনা করে তোরা আবার আমাদের বিপক্ষে কথাবার্তা বলিস, ইত্যাদি ইত্যাদি। এই জাতীয় নানা ধরনের উপহাসমূলক বাক্যবাণে কওমির কোমলমতি সন্তানদেরকে আহত করা হয়। এটি ছিল আমার আলোচনার মূল টপিক। তো সেই আলোচনায় প্রসঙ্গক্রমে আমি যে প্রসঙ্গটি উত্থাপন করেছিলাম সেটি হলো যে অন্যের অর্থে পড়াশোনা করা, অন্যের সহযোগিতা নিয়ে শিক্ষা গ্রহণ করা, এটি কি শুধুমাত্র কওমি মাদ্রাসাতেই সীমাবদ্ধ, বা কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাই কি অন্যের দান এবং অনুদানে পড়াশোনা করে? না, আমার দেশের প্রেক্ষাপটে আরও অন্যান্য শিক্ষা ব্যবস্থায় যারা পড়াশোনা করছে তারাও অন্যের অর্থায়নে পড়াশোনা করার প্রচলন রয়েছে। সে জায়গাটা থেকে আমি বলেছিলাম, বিশেষ করে যারা কোনো পাবলিক ইনস্টিটিউটে পড়াশোনা করে, কোনো পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়াশোনা করে, তারা তাদের এই যে সরকারি যে শিক্ষা খাত, এই শিক্ষা খাতে সরকারিভাবে তাদেরকে ব্যাপকভাবে বরাদ্দ দেওয়া হয়, বিপুল পরিমাণ অর্থ তাদের জন্য ব্যয় করা হয়। এটি সর্বজন বিদিত একটি কথা। এবং সেই আলোচনা প্রসঙ্গে আমি দেশের সরকারি যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেগুলোর বেশ কিছু তথ্য আমি সেখানে উপস্থাপন করেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের স্বনামধন্য যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, বিশেষ করে সেই সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারিভাবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রদেরকে কি কি ফ্যাসিলিটিস সেখানে প্রদান করা হয় তারও ফিরিস্তি আমি তুলে ধরেছিলাম। এবং সেখানে পাবলিক সেক্টরের বিভিন্ন প্রসঙ্গের আলোচনায় একটি প্রসঙ্গ ছিল মেডিকেল কলেজ এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো নিয়েও। তো আমরা জানি মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতেও, বিশেষ করে পাবলিক মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশে অনেকগুলো রয়েছে, এখানে বিপুল পরিমাণ শিক্ষার্থী পাবলিক মেডিকেল কলেজ এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো থেকে তারা পড়াশোনা করে থাকে। আমরা এটাও জানি যে মেডিকেলের পড়াশোনাটা কতটা ব্যয়বহুল। আমাদের বাংলাদেশে প্রাইভেট সেক্টরে যে সকল মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেখানে কি পরিমাণ খরচ নেওয়া হয় সে বিষয়টি কোনো অজানা নয়। অথচ সেই তুলনায় পাবলিক মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোতে যেই খরচ নেওয়া হয় সেটা নামমাত্র, সেটা খুবই অল্প। প্রশ্ন হলো, তাহলে প্রাইভেটে যদি এত বিপুল খরচ হয়, পাবলিকে খরচটা হয় না, কারণটা কি? কারণ আসলে কি খরচ হয় না? খরচ তো অবশ্যই হয়, কিন্তু এই খরচটা যোগায় কে? খরচটা যোগানো হয় অবশ্যই সরকারি বরাদ্দ থেকে এবং সরকারি বাজেট থেকে। প্রশ্ন হলো, সরকারি বরাদ্দ এবং বাজেট কোত্থেকে আসে? সরকারি বরাদ্দ এবং সরকারি বাজেট দেশের যেই সাধারণ মানুষের যে ট্যাক্স এবং তাদের যে বিভিন্ন কন্ট্রিবিউশন দেশের জাতীয় অর্থনীতিতে, সেখান থেকেই আসে। এবং সেই কন্ট্রিবিউশনের ক্ষেত্রে দেশের সর্বশ্রেণীর মানুষ, গরিব মানুষ, মেহনতি মানুষ, রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক, কৃষক, শ্রমিক, মজদুর, সকলেরই ওখানে অংশগ্রহণ রয়েছে। কেউ প্রত্যক্ষভাবে ইনকাম ট্যাক্স দেয়, কেউ ইনকাম ট্যাক্স না দিলেও সে যে ভোগ্যপণ্য বাজার থেকে ক্রয় করে, সেই ভোগ্যপণ্য থেকেও একটা ভ্যাট কেটে নেওয়া হয়, যে ভ্যাটটা সরকারি কোষাগারে জমা হয় এবং সেখানে ট্যাক্সের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে সরকারের যে রেভিনিউ কালেকশন, সেটার একটা অন্যতম সোর্স হিসাবে এগুলো ব্যবহার হয়। অর্থাৎ সমাজের সর্বস্তরের মানুষের সেখানে অংশগ্রহণ থাকে,
এবং সেই অর্থ দিয়েই পাবলিক সেক্টরগুলো পরিচালিত হয়। তো সেই প্রসঙ্গ আলোচনা করতে গিয়েই আমি মেডিকেল এবং মেডিকেলের শিক্ষার্থী যারা রয়েছে তাদের কথা বলেছিলাম যে এক একজন ডাক্তার তৈরি করতে রাষ্ট্রের কমপক্ষে 30, 40, 50 লক্ষ টাকা পর্যন্ত ব্যয় হয়ে থাকে। তো এই টাকাটা কে জোগালো? এই টাকাটা রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের এখানে অংশগ্রহণ এবং কন্ট্রিবিউশন থাকে। এই কথা তো আজকে আমি নতুন বলিনি, এই কথা বাংলাদেশের স্বাধীনতার ঠিক পরপরই বাংলাদেশের স্বাধীনতার মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এই কথা দ্ব্যর্থহীনভাবে তিনি বলেছিলেন। সরকারি সেক্টরে যারা কর্মরত সেই সকল উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদেরকে লক্ষ্য করে তিনি বলেছিলেন যে তোমার মাইনে কে যোগায়? তোমার মাইনে যোগায় ওই কৃষক, তোমার মাইনে যোগায় ওই শ্রমিক, তারা মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙা খাটুনি খেটে তাদের যে অর্থ এবং তাদের মাধ্যমে দেশের যে অর্থনীতি সমৃদ্ধ হয় সেখান থেকেই তো সরকারের চাকুরে এবং সরকারি যারা বিভিন্ন সেক্টরে কাজ করে থাকে তাদের মাইনে এবং তাদের আদার্স ফ্যাসিলিটিসগুলো সেখান থেকে পরিশোধ করা হয়ে থাকে। তো সেই কথাই তো আমরা আবার পুনরাবৃত্তি করেছি। এবং আমার সর্বশেষ কথা যেটা ছিল সেটা হলো যে দেশের জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে একজন দেশের সন্তান ডাক্তার হবে, এটা যেমন কোনো প্রশ্নবিদ্ধ বিষয় নয়, এটা উপহাস বা তাচ্ছিল্য করার কোনো বিষয় নয়। দেশের সরকারি অর্থ দিয়ে, দেশের জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী পড়াশোনা করে সে তার শিক্ষা জীবন পরিচালনা করবে এবং সে শিক্ষিত একজন নাগরিক হিসেবে গড়ে উঠবে, এটা যেমন তার জন্য কোনো অপমানের বিষয় নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেই শিক্ষার্থী পড়াশোনা করলো তার পিছনে দেশের সরকারের এবং জনগণের ট্যাক্সের পয়সা ব্যয় হলো, এটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য অপমানজনক না হয়, মেডিকেল থেকে যে পড়াশোনা করলো তার পিছনে রাষ্ট্রের অর্থ ব্যয় হলো এবং সেটা জনগণের ট্যাক্সের পয়সা থেকে সেই অর্থটা তার পিছনে ব্যয় হলো, এই যে জনগণের অর্থ দিয়ে একজন ডাক্তার পড়াশোনা করলো, এটা যদি তার জন্য অপমানের বিষয় না হয়, তাহলে এই যে সরকার নির্ধারিত ট্যাক্স দিয়ে পাবলিক সেক্টরগুলো পরিচালিত হয় আর কওমি মাদ্রাসাগুলো সরকারি অনুদান নির্ভর না হয়ে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যে ট্যাক্স রয়েছে, জাকাত, ফেতরা ইত্যাদি, ওই অর্থগুলো সংগ্রহ করে তারা সেটার মাধ্যমে জাকাতের যে নির্ধারিত খাত রয়েছে সেই খাত ব্যয় করেই কওমি মাদ্রাসাগুলো পরিচালিত হয়। তাহলে আমার মূল বক্তব্য, আমার মূল লজিক যেটা ছিল সেই কথাটার দিকে আমি সকলকে আবারও দৃষ্টি নিবদ্ধ করছি। সেটি হলো যে দেশের জনগণের অর্থ দিয়ে পাবলিক সেক্টর থেকে বা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে, পাবলিক মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করে ডাক্তার হওয়ার মধ্যে যদি কোনো অপমান না থেকে থাকে, তাহলে আল্লাহ নির্ধারিত ট্যাক্সের পয়সা দিয়ে, অর্থ দিয়ে আলেম হলে একজন কওমি মাদ্রাসার আলেমের জন্য সেটা অপমানের বিষয় হবে কেন? এটাই হলো আমার মূল প্রশ্ন। এবং আমি সেই আলোচনায় দ্ব্যর্থহীনভাবে বলেছি যে কোনোটাই আসলে অপমানের নয়। একটি দেশ, একটি রাষ্ট্রের সকল জনগণ মিলে ট্যাক্স দিয়ে তাদের তিল তিল করে পরিশ্রমের মাধ্যমে উপার্জিত অর্থের অল্প কিছু ট্যাক্স দিয়ে, সেই ট্যাক্সের পয়সা দিয়ে দেশের সন্তানদেরকে আমরা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো এবং দেশের সকল প্রতিটি সেক্টর সুন্দরভাবে পরিচালনা করবার জন্য দক্ষ জনশক্তি আমরা গড়ে তুলব। এটা রাষ্ট্রের দায়িত্ব। এতে যেমন যারা এই অর্থটা গ্রহণ করবে, রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ, দেশের নাগরিকরা সেটার দ্বারা সুবিধা ভোগ করবে, এটা যেমন তাদের জন্য কোনো অপমানের বিষয় নয়, লাঞ্ছনার বিষয় নয়, তাচ্ছিল্যের বিষয় নয়, ঠিক তেমনিভাবে দেশের জনগণের প্রদত্ত জাকাত এবং ফিতরার অর্থ দিয়ে যদি কওমি মাদ্রাসার কোনো একটি সন্তান শিক্ষা গ্রহণ করে লালিত পালিত হয়, সেটি তার জন্য কোনোভাবেই অপমান এবং লাঞ্ছনার বিষয় হতে পারে না। কিন্তু দুঃখজনক বিষয় হলো সমাজের একটি শ্রেণী আছে যারা কওমি মাদ্রাসাগুলোকে দেখতে পারে না, যারা আলেম ওলামাদের প্রতি বিদ্বেষ পোষণ করে। মূলত তারা ইসলামের প্রতি ঘৃণা এবং বিদ্বেষ পোষণ করে থাকে এবং সেই ঘৃণা এবং বিদ্বেষটাই তাদের এই জাতীয় কথাগুলো দ্বারা প্রমাণিত হয়। আমার ওই বক্তব্যটা মূলত সকল ডাক্তারদেরকে লক্ষ্য করে অবশ্যই ছিল না। আমার ওই বক্তব্যের মূল অডিয়েন্স এবং মূল লক্ষ্য অবশ্যই তারা নয়
যারা আলেম ওলামাদেরকে সম্মানের চোখে দেখে, যে সকল ডাক্তাররা আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা রাখে, এবং আমি মনে করি ডাক্তারদের মধ্যেও শতকরা 90% বা 80% বা তার চেয়েও বেশি হবে যারা ধর্মপ্রাণ, যারা ইসলামকে ভালোবাসে, আলেম ওলামাদেরকে ভালোবাসে, কওমি মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদেরকে তারা স্নেহ এবং মমতার দৃষ্টিতে দেখে, এবং তাদের এই জাকাত এবং ফিতরার অর্থ দিয়ে মাদ্রাসাগুলো পরিচালিত হওয়া নিয়ে তারা কখনোই উচ্চবাচ্য করে না, কখনোই তাচ্ছিল্যের সুরে কথা বলে না, কখনোই তারা এদেরকে অবজ্ঞা করে না, এবং এটাই হলো একজন ভদ্র ডাক্তারের পরিচয়। কিন্তু অন্যান্য সেক্টরের মতো আপনারা কি কথা অস্বীকার করতে পারবেন যে ডাক্তারদের মধ্যে 2-4 জন এমন নেই যারা নাস্তিক এবং মুরতাদদের দোসর, যারা আলেম ওলামাদের সঙ্গে অযথাই বিদ্বেষ পোষণ করে? তাদের টাইম লাইনগুলো ঘুরে দেখলে দেখা যাবে যে তাদের টাইম লাইন জুড়ে তারা ফেসবুক ব্যবহার করে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, তাদের পুরনো টাইম লাইন জুড়েই তারা আলেম ওলামাদের যাবতীয় খিস্তি খেউর করা, আলেম ওলামাদের প্রতি বিদ্বেষ প্রকাশ করা, বিদ্বেষ ছড়ানো, এটাই হলো যেন তাদের 24 ঘন্টার রুটিন ওয়ার্ক। তো সেই লোকগুলো যারা কওমি মাদ্রাসার কোমলমতি সন্তানদেরকে অবজ্ঞা করে, উপেক্ষা করে, অবহেলা করে, তাচ্ছিল্যের সুরে কথা বলে, আমি কেবলমাত্র তাদেরকেই লক্ষ্য করে বলেছিলাম, এবং সেখানে আমার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, আমার ভাষা ব্যবহারের ক্ষেত্রে তুইতুকারির একটি বিষয় এসেছে। অবশ্যই আবার এই তুইতুকারিটাকে একেবারে জেনারেল ভাবে সকল ডাক্তারদের প্রতি এটাকে আরোপ করে ডাক্তারদের একটা সিম্পেথি এবং আমার বিরুদ্ধে ডাক্তার সমাজকে, চিকিৎসক সমাজকে উস্কে দেওয়ার একটা অশুভ তৎপরতা কেউ কেউ পরিচালনা করছেন, এটা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। আমি অবশ্যই আবারও আমার জায়গা এবং আমার বক্তব্য, আমার অবস্থান আমি স্পষ্ট করছি, ক্লিয়ার করছি। আমার সেই বক্তব্য সকল ডাক্তারদেরকে, মেডিকেলের সকল স্টুডেন্টসদেরকে লক্ষ্য করে ছিল না, বরং কেবলমাত্র ওই শ্রেণীটি প্রতি ছিল, চাই সেটা ডাক্তার মেডিকেল সেক্টর থেকে হোক, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের হোক, অথবা আদার্স যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে বা পাবলিক কোনো ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে জনগণের অর্থ দিয়ে নিজেরা লালিত পালিত হয়ে তারা আবার কওমি মাদ্রাসার কোমলমতি সন্তানদেরকে তাচ্ছিল্য এবং অবজ্ঞা করবে, আমি তাদের বিরুদ্ধেই মূলত টুইটকারি করেছি। তো আমি মনে করি এটি প্রতিটি এই সচেতন নাগরিক আমার এই কথার সাথে তারা একমত হবেন যে অবশ্যই এখানে তাচ্ছিল্য করার, কাউকেই তাচ্ছিল্য করা উচিত নয়। কওমি মাদ্রাসার সন্তানদেরকেও যেরকম জাকাত এবং ফিতরার অর্থ দিয়ে পালিত হওয়ার কারণে তাচ্ছিল্য করার উচিত নয়, ঠিক তেমনিভাবে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় অথবা পাবলিক যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে জনগণের ট্যাক্সের অর্থ দিয়ে পালিত হওয়া পড়াশোনা করার কারণে কোনো শিক্ষার্থী বা কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো এডুকেটেড পারসন কেউই এজন্য তাচ্ছিল্য বা অবজ্ঞার উপযুক্ত নয়, এবং এটা উচিত নয় এটি করা। আমি শুধুমাত্র এই কথাটাই বলতে চেয়েছিলাম। এরপরেও যদি আমার এই বক্তব্য, আমি লক্ষ্য করছি যে আমার পূর্ণ বক্তব্যটি থেকে কাট করে, বিচ্ছিন্ন করে, শুধুমাত্র কিছু অংশ বিশেষ আকপিস থেকে মূল কথা বাদ দিয়ে সামান্য একটু বক্তব্য কাট করে সেটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে সেখানে আমার বিরুদ্ধে চিকিৎসক সমাজকে তাদেরকে উস্কে দেওয়ার একটা অশুভ তৎপরতা আমি লক্ষ্য করছি। আমি এজন্য আজকের আমার এই লাইভ বক্তব্যের মাধ্যমে আমি আমার অবস্থান পরিষ্কার করলাম, এবং বিশেষ করে মেডিকেলের সাথে সংশ্লিষ্ট, চিকিৎসা সেক্টরের সাথে সংশ্লিষ্ট সকল চিকিৎসক, সকল ডাক্তার এবং যারা এই পড়াশোনায় লিপ্ত স্টুডেন্টস এবং শিক্ষার্থী যারা রয়েছে সকল ভাই বোনদের প্রতি আমি বিনীত অনুরোধ রাখবো যে আপনারা যদি আমার বক্তব্যটি শুনেন তাহলে পূর্ণ প্রায় আমার এই বিষয়ক 15 থেকে 20 মিনিটের বক্তব্য ছিল, পূর্ণ বক্তব্যটি আপনারা শুনবেন। শোনার পরে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ, সেখানে আমার কোনো স্লিপ অফ টাং রয়েছে অথবা আমি সেখানে ভুল কিছু বলেছি, তাহলে অবশ্যই আমার দৃষ্টি আকর্ষণ করবেন, এবং আমি সেটা অবশ্যই, যদি আমি ভুল কিছু বলে থাকি অথবা আমার কথার দ্বারা যদি আপনারা আহত হয়ে থাকেন, তাহলে আমি অবশ্যই আপনাদের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করব, এবং আমি আমার সেই বক্তব্য অবশ্যই প্রত্যাহার করব। প্রিয় দর্শক, এবং বিশেষ করে আমি আমার এই লাইভ বক্তব্য এখন যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন এবং শুনবেন, তাদের মধ্যে যারা ডাক্তার রয়েছেন,
যারা মেডিকেল স্টুডেন্টস রয়েছেন, আমার সেই সকল ভাই বোনদের প্রতি আমি আবারও তাদেরকে অনুরোধ করে বলবো, এরপরেও বলছি, যদি আমার সেই বক্তব্যের যাদেরকে আমি লক্ষ্য করে বলেছি, আমার ভাষা যদি তাদেরকে বাদ দিয়েও অন্য সাধারণ ডাক্তার এবং সাধারণ সকল স্টুডেন্টস এবং শিক্ষার্থীদেরকে আমার এই বক্তব্য আহত করে থাকে, তাহলে আমি দুঃখ প্রকাশ করছি। আমি অবশ্যই বিশ্বাস করি যে চিকিৎসা পেশা একটি মহৎ এবং মহান একটি পেশা। এই চিকিৎসকরা সমাজে মানুষের সেবা করে থাকে। বিশেষ করে আমরা দেখেছি করোনা পরিস্থিতিতে যে তারা সম্মুখ সমরে থেকে এই মানুষের সেবা করতে গিয়ে চিকিৎসকরা কিভাবে জীবনের ঝুঁকি নিয়েছেন। অনেক চিকিৎসক তাদের প্রাণ গিয়েছে, তারা শাহাদাত বরণ করেছেন, কিন্তু এরপরেও চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে হলেও মানুষের মানবতার পাশে দাঁড়িয়েছেন, মানুষের সাহায্যে তারা অগ্রসর হয়েছেন, জীবনের ঝুঁকি নিয়েছেন, প্রাণ দিয়েছেন, কিন্তু তারা দায়িত্ব থেকে কখনোই পিছপা হননি। আমরা সেই সকল ডাক্তার এবং সেই সকল এই চিকিৎসা সেবীদের প্রতি আমরা স্যালুট জানাই, সালাম জানাই এবং আমরা তাদের জন্য দোয়া করি। যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই আত্মদান, তাদের এই শাহাদাতকে কবুল করেন। যারা এখানে ভূমিকা রেখেছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন এর উত্তম বিনিময় তাদের সকলকে দান করেন। আমি এই কথা আপনাদের সকলের সামনে উপস্থাপন করলাম। আবারও সর্বশেষ বিদায়ের আগে আমি বলছি, যদি আমার আগে পরে কোনো বক্তব্য 2 বছর 3 বছর 4 বছর আগের সেই বক্তব্যগুলো থেকে যদি কোনো ডাক্তার অথবা কোনো চিকিৎসক কিংবা চিকিৎসা শিক্ষার সঙ্গে জড়িত কোনো শিক্ষার্থী যদি আপনারা দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব যে আপনারা আমার বক্তব্যটিকে ভুলভাবে নেবেন না। আপনাদেরকে কখনোই অসম্মান করা এটি আমার কোনোভাবেই উদ্দেশ্য হতে পারে না। আপনাদের প্রতি পূর্ণ সম্মান এবং শ্রদ্ধা বজায় রেখেই আমরা যাবতীয় আমাদের কার্যক্রম পরিচালনা করি, আমাদের বক্তব্য আমরা উপস্থাপন করি এবং সামনের দিনে এ বিষয়ে আমরা আপনাদের সম্মান মর্যাদাকে সমুন্নত রেখেই আমাদের কথাবার্তা আমরা বলবো। এভাবেই আমরা আমাদের সামনের কার্যক্রমগুলো পরিচালনা করব। এই কথা বলে আমি আমার আজকের লাইভ বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।